আসসালামু আলাইকুম। লিগ্যাল ট্রিটমেন্টের পক্ষ থেকে স্বাগতম। বন্টনের মোকদ্দমা এবং শরিকের বিরুদ্ধে মোকদ্দমা। বন্টনের এবং শরিকদের বিরুদ্ধে দায়েরকৃত মোকদ্দমায়ও অনেক সময় গ্রহণযোগ্যতার প্রশ্ন উত্থাপিত হয়। বন্টনের মোকদ্দমায় সাধারণত ধরনের আপত্তি করা হয়। ১. বাদীর কোনো সত্ত্ব নেই, কাজেই প্রথমে সত্ত্ব প্রতিষ্ঠার মোকদ্দমা করতে হবে। এবং ২. বন্টনের মোকদ্দমায় সত্ত্ব থাকা বা না থাকার প্রশ্নটি বিবেচনা করার কোনো সুযোগ নেই। আরও একটি বিতর্ক রয়েছে যে সত্ত্বের প্রশ্নটি বন্টনের মোকদ্দমায় নিষ্পত্তি করা যাবে না। সত্ত্বের প্রশ্নের সিদ্ধান্তের জন্য পৃথক মোকদ্দমা করতে হবে, কিন্তু বিরুদ্ধ মত রয়েছে। বলা হয় যে বন্টনের মোকদ্দমাতেই সত্ত্বের প্রশ্নটি মীমাংসা করা যাবে। উভয় মত সম্পর্কে উচ্চ আদালতের কিছু সিদ্ধান্ত রয়েছে। 23 বিএলডি এডি 83 55 ডিএলআর এডি 115 পৃষ্ঠায় প্রকাশিত মোকদ্দমায় নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করা হয়। ইন আ স্যুট ফর পার্টিশন, অল দ্য ইনসিডেন্টাল কোয়েশ্চেন্স অফ টাইটেল, হাউএভার কমপ্লিকেটেড ইট মে বি, ক্যান বি ডিসাইডেড অ্যান্ড ফাইনালি ডিসপোজড অফ। অন্য একটি মোকদ্দমায়ও বিবাদী পক্ষে দাবি করা হয় যে সত্ত্ব ঘোষণা ব্যতীত বন্টনের প্রশ্ন বিবেচনা করা যাবে না। বিষয়টি আপিল বিভাগে যাওয়ার পর নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করা হয়। In a suit for partition, the court will no doubt consider the title of the plaintiffs to the suit land in some details more than in a suit for permanent injunction, but it cannot in either case convert itself into a court for determination of the respective titles of the parties if a serious dispute emerges from the pleadings as to the title of the plaintiffs to the partable property, and if it is not possible to effect partition without formally determining the plaintiff's title to the property claimed in the partition suit. হাইকোর্ট বিভাগের একটি সিদ্ধান্তে বলা হয়েছে যে ক্ষেত্রে বন্টনের সম্পত্তিতে বাদী পক্ষের পূর্ববর্তীগণের সত্ত্ব থাকার বিষয়টি সুস্পষ্ট নয়, সেক্ষেত্রে সত্ত্বের প্রশ্নটি বিবেচনা করা ব্যতীত সত্ত্ব সাব্যস্ত না করে বন্টনের মোকদ্দমা চলবে না। বন্টনের মোকদ্দমায় মূল বিচার্য বিষয় হচ্ছে মোকদ্দমার পক্ষগণের সাহাম নির্ধারণ করা। এরূপ মোকদ্দমায় বিবাদী পক্ষেও সাহাম প্রার্থনা করার সুযোগ আছে। বাদীসহ সাহাম প্রার্থীর সত্ত্ব সাব্যস্ত করা ব্যতীত যখন সাহাম নির্ধারণ করা সম্ভব হবে না, তখন অবশ্যই সাহাম সাব্যস্ত ব্যতীত বন্টনের মোকদ্দমা চলবে না। উপরে আপিল বিভাগের যে সিদ্ধান্ত উল্লেখ করা হয়েছে তা হল যে সত্ত্বের বিবেচনা করা যাবে, কিন্তু বন্টনের মামলাটি সত্ত্ব সাব্যস্তের মোকদ্দমায় রূপান্তর করা যাবে না। ওই মোকদ্দমায় বাদী দাবি করে যে তাদের পিতা বন্টনের জমি তাদের মায়ের নামে বন্দোবস্ত গ্রহণ করে। বিবাদী পক্ষে, যারা উক্ত ব্যক্তির দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান, দাবি করা হয় যে তাদের পিতা প্রথম স্ত্রীর বেনামিতে বন্দোবস্ত গ্রহণ করে। এ মামলাতে কে বন্দোবস্ত গ্রহণ করেছিল তার উপর সিদ্ধান্ত গ্রহণ ব্যতীত পক্ষগণের সাহাম বা অংশ নির্ধারণ করা সম্ভব ছিল না বলেই আপিল বিভাগ কর্তৃক উক্তরূপ অভিমত ব্যক্ত করা হয়। অপর একটি মামলায় বাদী রিভার্সনার হিসেবে নালিশি ভূমিতে বন্টনমূলে তার অংশ দাবি করে একটি বন্টনের মোকদ্দমা দায়ের করে। বিবাদী দাবি করে যে মূল মালিক স্ত্রীকে রেখে নিঃসন্তান হিসেবে মারা গেলে তার স্ত্রী তাকে দত্তক গ্রহণ করে, ফলে বাদীর রিভার্সনার হিসেবে কোনো সত্ত্ব হয়নি। বাদী তখন দাবি করে যে দত্তকের দলিল জাল। এ মোকদ্দমায় বাদী রিভার্সনার কিনা, বিবাদীকে দত্তক গ্রহণ করা হয়েছিল কিনা, দত্তকের দলিল জাল কিনা, এসব প্রশ্ন জড়িত থাকায় হাইকোর্ট বিভাগের সিদ্ধান্তে বলা হয়েছে যে সত্ত্বের জটিল প্রশ্ন জড়িত থাকায় বন্টনের মামলাটি চলে না। কিন্তু যদি এমন কোনো প্রশ্ন উত্থাপন করা হয় যা বন্টনের মোকদ্দমায় মীমাংসা করা সম্ভব, যেমন বিবাদী পক্ষ যদি দাবি করে যে বাদী মূল মালিকের সন্তান নয়, বা বাদী যে ব্যক্তির নিকট থেকে অংশ কিনে সাহাম দাবি করেছে ওই ব্যক্তির বিক্রি করার মতো কোনো স্বার্থ বা সেলেবল ইন্টারেস্ট ছিল না, মূল মালিকের 2 পুত্র নয় 3 পুত্র ছিল, বা পুত্র ব্যতীত কন্যাও ছিল, ইত্যাদি, এ ধরনের দাবির সত্যতা এবং মীমাংসা বন্টনের মোকদ্দমাতেই করা সম্ভব। পৃথক মামলা বা পৃথক প্রতিকার প্রার্থনার কোনো প্রয়োজন হবে না। একটি বন্টনের মামলায় বিবাদী বাদীর সত্ত্ব অস্বীকার করে তার নিজের বিরুদ্ধ দখলজনিত সত্ত্ব দাবি করে। বিবাদী আরও দাবি করে যে বাদীকে সত্ত্ব ঘোষণার প্রতিকার প্রার্থনা করতে হবে। মোকদ্দমায় ডিক্রি হয় এবং আপিলে তা বহাল থাকে। বিবাদী রিভিশন দায়ের করলে হাইকোর্ট বিভাগ কর্তৃক নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়। ইন আ পার্টিশন স্যুট, disputed questions of title may be involved, and such questions are to be decided by the court trying the suit.
A mere denial by a defendant as to the title of the plaintiff in any portion of the property in a partition suit would not convert a partition suit into a declaratory suit. The plaintiff is entitled to maintain a suit for partition if his possession in some part of the joint property is admitted or established. Partition signifies the transformation of joint possession into separate possession, and the suit does not cease to be one for partition merely because the defendant denies the title of the plaintiff to the share of the estate or to specific land of the estate and asserts a hostile title and adverse possession. এমন হতে পারে যে শুধুমাত্র সত্য ঘোষণার মোকদ্দমা চলতে পারে না, একই মামলায় বণ্টনের প্রতিকারও প্রার্থনা করতে হবে। এক ব্যক্তি 4 জন শরিকের অংশ ক্রয় করে এবং দাবি করে যে ওই 4 জনের মধ্যে আপোষ বণ্টনমূলে তার দলিলদাতা ওই অংশ পায়। সে তার খুরিদা অংশে তার সত্য ঘোষণার মোকদ্দমা দায়ের করলে বিবাদী পক্ষে দাবি করা হয় যে ওই সম্পত্তি বাদীর দলিলদাতার অংশে পড়ে নাই, অন্য শরিকের অংশে পড়ে। বিচারের সময় কোনো পক্ষই আপোষ বণ্টন প্রমাণ করতে পারেনি। এ প্রেক্ষিতে বিষয়টি আপিল বিভাগে যাওয়ার পর সিদ্ধান্তে বলা হয় যে বণ্টনের প্রতিকার ব্যতীত সত্য ঘোষণার মোকদ্দমা চলতে পারে না। আপিল বিভাগের সিদ্ধান্তের প্রেক্ষিতে বাদী এ মামলাতেই আর্জি সংশোধনক্রমে বণ্টনের প্রতিকার প্রার্থনা করতে পারবে। এরূপ ক্ষেত্রে বণ্টনের প্রতিকার কনসিকুয়েন্সিয়াল রিলিফ হিসেবে গণ্য হবে এবং অ্যাড ভলোরেম কোর্ট ফি দিতে হবে। একজন শরিক অন্য শরিকের বিরুদ্ধে বণ্টনের মোকদ্দমা ব্যতীত শুধুমাত্র সত্য ঘোষণার মোকদ্দমা বা নিষেধাজ্ঞার মোকদ্দমা করতে পারবে কিনা এ প্রশ্নেও বিতর্ক রয়েছে। উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে যে এজামালি সম্পত্তিতে এক শরিকের দখল অন্য সব শরিকের দখল মর্মে গণ্য হবে, অর্থাৎ একজন শরিক দখলে থাকলে অন্য সব শরিকেরাও দখলে আছে তা ধরে নিতে হবে। যখন কোনো একজন শরিক অন্য শরিকদের বাদ দিয়ে এককভাবে কোনো সম্পত্তির দখলকার থাকে, তখন যারা দখলে নেই তারা ওই একক দখলকার শরিকের দখলে বিঘ্ন সৃষ্টি করতে পারবে না। যারা দখলে নেই তাদেরকে বণ্টনের মোকদ্দমা করতে হবে। একক দখল প্রমাণ করতে না পারলে অন্য শরিকের বিরুদ্ধে সত্য ঘোষণার মোকদ্দমা চলবে না। দান সূত্রে প্রাপ্ত অবিভক্ত দাগের অচিহ্নিত অংশের জমি বাবদ সত্য ঘোষণার মোকদ্দমায় দানগ্রহীতা উক্ত জমি কোনো সময় এককভাবে দখল করেছে মর্মে কোনো সাক্ষ্য উপস্থাপিত না হওয়ায় বণ্টনের প্রার্থনা ছাড়া মোকদ্দমা গ্রহণযোগ্য হয়নি, কিন্তু একক দখল প্রমাণ করতে পারলে এরূপ মোকদ্দমা চলবে। আপিল বিভাগের নিম্নের মন্তব্য উল্লেখযোগ্য। It is a settled law that a suit by a co-sharer against another for recovery of possession is maintainable if separate possession by amicable arrangement is proved. একক দখলকার শরিক অন্য শরিকের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমাও করতে পারবেন। উল্লেখ্য যে পার্টিশন অ্যাক্টের 4 ধারায় অবিভক্ত বসতবাড়ির বণ্টনের বিষয়ে উল্লেখ আছে, কিন্তু ওই ধারার বিধান শরিকদের মধ্যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পর্কে প্রযোজ্য হবে না। কোনো স্ট্রেঞ্জার পারচেজার অবিভক্ত বসতবাড়ির অংশ কিনলে সে যেন দখলে আসতে না পারে, তার জন্য তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মোকদ্দমা করতে হবে। এভাবে আরও আইনি বিষয় ও পরামর্শের জন্য লিগ্যাল ট্রিটমেন্টের সাথেই থাকুন। ধন্যবাদ।